নবম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে সৈয়দ মুস্তফা আলীর নব নব সৃষ্টি প্রবন্ধটি পড়াব। প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী। তোমরা মন দিয়ে শুনবে। আমরা নব নব সৃষ্টি প্রবন্ধটি আলোচনা শুরু করবার আগে প্রাবন্ধিক সম্পর্কে দু চার কথা আমি তোমাদের সামনে তুলে ধরছি। সৈয়দ মুস্তফা আলী 1909 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর বাংলাদেশের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সৈয়দ সিকান্দার আলী, মায়ের নাম আমাতুল মান্নান খাতুন। আবারও বলছি, সৈয়দ মুস্তফা আলী 1904 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর বাংলাদেশের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম সৈয়দ সিকান্দার আলী, মায়ের নাম আমাতুল মান্নান খাতুন। আমি তোমাদের কাছে, তোমাদের সামনে তার বংশ পরিচয়টি আমি তুলে ধরলাম। এবার আমি তোমাদেরকে বলবো যে তার সাহিত্য কীর্তি কি কি আছে। তাহলে কত সালে? 1904 বাংলাদেশের করিমগঞ্জ তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলা, সংস্কৃত, উর্দু, ইংরেজি, জার্মান, ফরাসি, ইটালি, হিন্দি, গুজরাটি প্রভৃতি 15টি ভাষায় দক্ষ ও সুপণ্ডিত ছিলেন। এই 15টি ভাষায় দক্ষ সুপণ্ডিত থাকবার কারণে তার রচনা সম্ভারও ছিল বিশাল। তিনি 15টি ভাষাতে তিনি দক্ষ সুপণ্ডিত ছিলেন, ফলে তার রচনা সম্ভারও বিশাল ছিল। ইংরেজি ও বাংলা মিলে তার গ্রন্থের সংখ্যা হচ্ছে 30। তাহলে তিনি 15টি ভাষায় তিনি পারদর্শী, দক্ষ, সুপণ্ডিত ছিলেন। ইংরেজি ও বাংলা মিলিয়ে তার মোট 30টি গ্রন্থ ছিল। তার প্রকাশিত প্রথম গ্রন্থ তোমরা জেনে থাকবে, শুনে থাকবে, দেশ বিদেশে। তার প্রথম গ্রন্থের নাম হচ্ছে দেশ বিদেশে। কবি প্রাবন্ধিকের জীবিতাবস্থায় 29খানা গ্রন্থ প্রকাশ হয়েছিল। তার মধ্যে বিশেষ কয়েকটি আমি তোমাদের সামনে বলছি। তার মধ্যে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, স্বপ্ন, হিটলার ইত্যাদি। জীবদ্দশায় তার
29টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। সেগুলির মধ্যে অন্যতম পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, হিটলার, শবনম, ময়ূরকণ্ঠী ইত্যাদি। তার মৃত্যুর পরে প্রকাশিত হয় গুরুদেব ও শান্তিনিকেতন। মৃত্যুর আগে হচ্ছে 29টি, মৃত্যুর পর 2টি, গুরুদেব ও শান্তিনিকেতন। তার প্রবন্ধের বিষয় ছিল সমসাময়িক সমাজ, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। সমসাময়িক, তিনি সেই যে সময় লিখেছেন সেই সময়কারের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সাংস্কৃতিক অবস্থা, তার উপর ভিত্তি করে তিনি তার প্রবন্ধগুলি রচনা করেছেন। তার পাণ্ডিত্যের সঙ্গে অপূর্ব সমন্বয় ঘটেছে রঙ্গরসিকতা ও কৌতুক প্রিয়তা। রঙ্গরসিকতা ও কৌতুক প্রিয়তা তার কাব্যে এক অপূর্ব সমন্বয় ঘটেছে। তাহলে তার প্রথম গ্রন্থ কি বললাম, দেশ বিদেশে। জীবিতাবস্থায় তার 29টি গ্রন্থ প্রকাশিত হয়। তাদের মধ্যে অন্যতম পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, হিটলার ইত্যাদি ইত্যাদি। তার মৃত্যুর পর 2টি গ্রন্থ প্রকাশিত হয়, শান্তিনিকেতন, গুরুদেব ও গুরুদেব 2টি প্রকাশিত হয়। তার পাণ্ডিত্যের সঙ্গে অপূর্ব সমন্বয় ঘটেছে রঙ্গরসিকতা ও কৌতুক প্রিয়তা তার কাব্যের অন্যতম ভাবে ফুটে উঠেছে। কবি সম্পর্কে, প্রাবন্ধিক সম্পর্কে আমি তোমাদের সামনে 2-4 কথা বললাম। আমি এবার বিষয়বস্তুতে যাব। নব নব সৃষ্টি। আমি খুব সংক্ষেপে আমি বিষয়বস্তুটা তোমাদের সামনে বলবার চেষ্টা করছি। আগামীকাল আমি তোমাদের সামনে, আগামী ক্লাসে আমি তোমাদের সামনে বিস্তারিত বলবার চেষ্টা করব। আমি সংক্ষিপ্তভাবে আমি প্রবন্ধটি সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করছি, তোমরা মন দিয়ে শোনো। সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা। কোনো নতুন শব্দ বা নতুন চিন্তা, নতুন অনুভূতি বা নতুন বস্তুর জন্য কোনো শব্দের প্রয়োজন হলে সংস্কৃত অন্য কোনো ভাষার কাছে শব্দ ধার করে না। তার ভান্ডার থেকে পুরানো সব ধাতু বা শব্দ নিয়ে সেগুলিকে অদল বদল করে নতুন শব্দ তৈরি করে। ফলে সংস্কৃত হচ্ছে একটা আত্মনির্ভরশীল ভাষা। এই সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষার পাশাপাশি হিব্রু, গ্রিক, আবেস্তা, এমনকি পুরনো আরবিও আত্মনির্ভরশীল স্বয়ংসম্পূর্ণ ভাষা। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বললাম যে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, বুঝালাম যে সংস্কৃত একটি আত্মনির্ভরশীল ভাষা। কারণ কোনো নতুন চিন্তা, কোনো নতুন অনুভূতি বা কোনো নতুন বস্তুর প্রয়োজনে যদি কোনো নতুন শব্দের প্রয়োজন হয়, তাহলে সংস্কৃত তার ভান্ডারে যা যা আছে সেইগুলোকে নিয়ে অদল বদল করে নতুন শব্দ তৈরি করে। সেই কারণে সংস্কৃতকে বলা হচ্ছে আত্মনির্ভরশীল ভাষা। এই আত্মনির্ভরশীল ভাষার পাশাপাশি, সংস্কৃতের পাশাপাশি হিব্রু, গ্রিক, আবেস্তা, এমনকি প্রাচীন আরবিও আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ ভাষা। তাহলে সংস্কৃত, গ্রিক, আবেস্তা, হিব্রু এগুলো তোমার স্বয়ংসম্পূর্ণ ভাষা, আত্মনির্ভরশীল ভাষা। কিন্তু ইংরাজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। ওদের নতুন কোনো শব্দের প্রয়োজন হলে ওদের শব্দ ভাণ্ডারে যা আছে সেগুলোকে নিয়ে অদল বদল করে তারা
কাজ চালায়, নতুন শব্দ তারা তৈরি করে, অন্য কোনো জায়গাতে তারা ধার করে না। কিন্তু বাংলা আর ইংরাজি কিন্তু স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা নয়। আরবি, ফার্সি, ইংরেজি ও ইংরেজির মাধ্যমে অন্য ভাষায় শব্দ বাংলা ভাষায় এসেছে। আমাদের বাংলা ভাষাতে আরবি আছে, ফার্সি আছে, ইংরেজি আছে। এই ভাষা আমাদের বাংলা শব্দভাণ্ডারে এসেছে। এই বাংলা থেকে যদি আমরা বিদেশি ভাষা বর্জন করবার চেষ্টা করি, সেটা ফালতু হবে, বৃথা হবে। আলু বলছে যে আলু কপির মতো নিত্য প্রয়োজনীয় জিনিস ও বিলেতি ওষুধের নাম কি বর্জন করা সম্ভব? যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে যেগুলোর নাম জড়িয়ে আছে, ওষুধের সাথে যে নামগুলো জড়িয়ে আছে, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে যে বিদেশি নামগুলি জড়িয়ে আছে, সেগুলো কি আমাদের পরিবর্তন ত্যাগ করা সম্ভব? কিছু নতুন হিন্দি লেখক হিন্দি ভাষা থেকে বিদেশি শব্দ বাদ দেওয়ার চেষ্টা করেছেন। ফলে এটা কখনো কল্যাণকর হবে না, এটা কখনো শুভ হবে না। আমাদের রবীন্দ্রনাথ বলো, নজরুল বলো, বিদ্যাসাগর বলো, এরা বাংলা ভাষায় বিদেশি শব্দের ব্যবহার করেছে। হিন্দিতে মুন্সি, প্রেমচন্দ্র, আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন। তাহলে ইংরেজি আর বাংলা আত্মনির্ভরশীল ভাষা নয়। আরবি, ফার্সি ও ইংরেজির মাধ্যমে বিদেশি শব্দ আমাদের বাংলায় এসেছে। বাংলা থেকে বিদেশি শব্দ বাদ দেওয়ার চেষ্টা বৃথা। আলু, কপি বা ওষুধের মতো ওষুধের নাম ত্যাগ করা কখনো সম্ভব নয়। কিছু নতুন হিন্দি লেখক হিন্দি ভাষা থেকে বিদেশি শব্দ বাদ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এটা কখনো শুভ বা মঙ্গল হবে না। আমাদের রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুল প্রমুখ এদের লেখায় এরা বিদেশি শব্দ ব্যবহার করেছেন। হিন্দিতে মুন্সি, প্রেমচাঁদ, আরবি, ফার্সি শব্দ ব্যবহার করেছেন। তাহলে সংস্কৃত আত্মনির্ভরশীল ভাষা, বাংলা ইংরাজি কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয়, আমরা সেটা জানলাম। এই রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। আমাদের এই বাংলা ভাষাতে আরবি, ফার্সি, ইংরেজি ইত্যাদি শব্দের সংখ্যাটা বেশি। আমাদের বাংলা ভাষাতে আরবি, ফার্সি, ইংরেজি শব্দের সংখ্যা বেশি। পাশাপাশি সেই তুলনায় পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দের সংখ্যা হচ্ছে কম। এই বাংলা ভাষায় সংস্কৃত শব্দ গ্রহণের প্রয়োজন এখনো আছে। এই বাংলা ভাষায় ইংরেজি শব্দের গ্রহণ এখনো আছে, এখনো দরকার। দর্শন, নন্দন তত্ত্ব, বিজ্ঞান, বিশেষ করে টেকনিক্যাল শব্দের জন্য ইংরেজি শব্দ বাংলা ভাষা গ্রহণের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে।
বাংলায় আরবি, ফার্সি, ইংরেজি শব্দের প্রয়োগ খুব বেশি, শব্দের ব্যবহার খুব বেশি। সে তুলনায় পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দের সংখ্যা কম। আমাদের বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োজন এখনো আছে। দর্শন, নন্দনতত্ত্ব, বিজ্ঞান, বিশেষ করে টেকনিক্যাল শব্দের জন্য ইংরেজি শব্দের এখনো দরকার আছে, এখনো অবশ্যই প্রয়োজনীয়তা আছে। পশ্চিম বাংলায় ও পূর্ব বাংলায় আরবির চর্চা ক্রমশ কমে আসছে। ফলে বাংলা ভাষায় আরবি শব্দের প্রবেশ কমে যাচ্ছে। তাহলে আমরা আরবি থেকে যা যা নেওয়ার আমরা নিয়েছি, এখন আমাদের বেশি নেওয়ার দরকার নেই। সেই জন্য কি বলছে, পশ্চিম বাংলা ও পূর্ব বাংলায় আরবি চর্চা ক্রমশ কমছে, ফলে বাংলা ভাষায় আরবি শব্দের হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। আধুনিক ভারতীয় ভাষার সঙ্গে আরবি ফার্সির সংঘর্ষে, এই আরবি ফার্সির সংঘর্ষে সিন্ধি, উর্দু, কাশ্মীরি ভাষার সৃষ্টি হচ্ছে। আরবি ফার্সি সংঘর্ষ, দ্বন্দ্বের ফলে সিন্ধি ভাষা, উর্দু ভাষা, কাশ্মীরি ভাষার সৃষ্টি হচ্ছে এবং ওই ভাষাগুলিতে আরবির চেয়ে ফার্সি বেশি স্থান করে নিয়েছে। বাঙালির শ্রেষ্ঠ সাহিত্য হচ্ছে কিন্তু পদাবলী কীর্তন। আর এই বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান হিন্দু ও মুসলমান উভয়ের মধ্যেই। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান হিন্দু মুসলমান উভয়ের মধ্যে। মোটামুটি এই হচ্ছে তোমাদের প্রবন্ধটা। আমি প্রথমে আলোচনা করেছি আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ। তারপরে বলেছি আরবি, ফার্সি ও ইংরেজির ব্যবহার। তারপরে বলেছি ভাষা ব্যবহারে শব্দ সমূহের গুরুত্ব। তারপরে বলেছি বাঙালির চরিত্র ও বাঙালি সাহিত্য ও জাতীয় চরিত্র। আমি এই চারটি পয়েন্টের উপর প্রবন্ধটা আলোচনা করলাম। আগামী দিন আমি প্রবন্ধটির লাইন বাই লাইন তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, ঘরে থেকে পড়াশোনা করো, নিজেদেরকে খেয়াল রেখো, ভালো থেকো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।